প্রিয় দর্শক, বিরতির পরে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদুল কালাম অনুষ্ঠানে। বিরতিতে যাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম যে আমরা কীভাবে গতানুগতিক যেই ডেভেলপমেন্টগুলো এর বাইরে কীভাবে চিন্তা করা যায়, সেটার মধ্যে ছিল যেন সেলফ বিল অথবা নিউ বিল, ওইটা নিয়ে ওই প্রেক্ষিতে আমরা আলোচনা করব। কিন্তু আলোচনা যাওয়ার আগে যেই জিনিসটা আমরা কমিউনিটি থেকে বারবার শুনতে পাই, কেউ যখন কাজ করে অবশ্যই কাজ করার জন্য আরেকজনের উপর নির্ভর করতে হয়, যে করে বিল্ডার অথবা কোনো কোম্পানি বিল্ডার। কিন্তু মোটামুটি আমরা যেটা দেখি যে কারোরই ভালো এক্সপিরিয়েন্স নাই আর কি। অবশ্যই দুইটা বিভিন্ন কারণে হতে পারে। দেখা যাচ্ছে যে যেই প্রাইসটা তাকে দিয়েছিল পরবর্তী শেষ করার আগে তার চেয়ে বেশি লাগছে, অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে কাজ অর্ধেক করে চলে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে কাজ মোটামুটি প্রায় শেষ এবং শেষ করার আগে তাকে একটা কমে আমি তো আর 100 মধ্যে শেষ করে দিব, সেই যেটা করছে যে ওই টাকাটা পুরো নিয়ে আর আসছে না আর কি। এরকম এই এক্সপিরিয়েন্সগুলো আমাদের কমিউনিটিতে আমরা প্রায় দেখতে পাই এবং নিশ্চয়ই আপনার কাছে এইগুলো আসছে আর কি। কিন্তু আমরা যখন বড় বড় চিন্তা করি, যখন এই ছোট এক্সপিরিয়েন্স খারাপ আছে, তাহলে কীভাবে তারা বড় বড় চিন্তা করবে, এটার পরবর্তীতে আমি আসবো যে এখান থেকে বেরোয়ার উপায়টা আপনার কাছে জানবো। দেখুন, এখানে দুই পক্ষের দোষ। আপনি যদি কাউকে কাজ দেন, তার সম্বন্ধে আপনার যাচাই বাছাই করা উচিত। এবং আপনার কিন্তু দেখুন, এখানে একটা ব্রিকের দাম 10 টাকা বা 2 টাকা, আপনি কিনলেও 2 টাকা, আমি কিনলেও 2 টাকা। একটা বিল্ডিং বানাতে গেলে 100টা ব্রিক লাগবে। আপনি নন টেকনিক্যাল লোক, আপনার জন্য কিন্তু 90টা লাগবে না, 100টাই লাগবে। আমার জন্য 100টাই লাগবে। এখন কথা হচ্ছে যে প্রোডাক্টের একটা প্রাইস আছে। তো এখন যদি এখানে কিন্তু আমি বলছি দুনো পক্ষের আপনার দোষ আছে। 50% যারা প্রজেক্ট ওনার বা বাড়ির মালিক তাদের দোষ, 50% হচ্ছে যারা বিল্ডার তাদের দোষ। এখানে ডজি বিল্ডার থাকতে পারে বা আছে, এবং ম্যাক্সিমামই আছে। এখানে ম্যাক্সিমাম ডজি হোম ওনারও আছে। কারণ হচ্ছে যে সে জানে একটা লফট কনভার্সনে 60,000-এর নিচে করতে পারবে না, সে চুজ করবে যে 45,000। সো আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে এটাকে বলা হয় কি জানেন, এটা হচ্ছে যে প্ল্যান টু ফেইল। যে আপনি জানেন কেউ করতে পারবে না, আপনার ধারণা হয়তো করে দেবে, ই নেভার গোনা ডু ইট। আমরা প্রফেশনালি কাজ করি, আই উইল নট ডু এনিথিং। আপনার বাড়িতে আমি কাজ করবো না আমার পয়সা দিয়ে। কেন করবো ভাই? ইটস নট এ চ্যারিটি। এটা চ্যারিটি অর্গানাইজেশন, এটা ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন না, এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান। বিল্ডার তার জীবিকা চলে এই বিল্ডিংয়ের কাজ করে। এখন এখানে খারাপ মানুষ অবশ্যই আছে, যেহেতু মার্কেটে 90% মানুষ আপনার মানে বদনামের দিকে দেখে। আই অ্যাকসেপ্ট ইট 100%। বিল্ডারদের বদনাম আছে, নাই যে তা না। কিন্তু আপনি যদি আবার একটা বিল্ডারের সাথে কথা বলেন, দেখবেন যে বাড়ির মালিকদেরও আপনার বদনাম আছে। এখন কথাটা হচ্ছে যে আপনি যদি আমাকে বলেন যে ওয়ার ইজ দ্য প্রবলেম স্টার্ট, আপনি একজন বিবাহিত মানুষ, আপনার বাসায় কখনো কাজ করিয়েছেন? আমি একটা প্রশ্ন করছি, সম্পূর্ণ প্রশ্ন, ছোটখাটো। ওকে, এখন ধরেন আপনার বাসায় 12 সপ্তাহের একটা কাজ করবেন। না, যেহেতু কাজ করা বলছে তাহলে একটা অভিজ্ঞতা করা শেষ করি। যেহেতু কারণ আমার নেইবার আর কি, খুব বয়স্ক ইংলিশ ভদ্রলোক, তারা কাজ করছে এবং একটা বিল্ডার দিয়ে কাজ করেছে এবং তারা ওকে দিয়ে অনেক বছর কাজ করে এবং খুব ভালো। এবং যখনই বলে যে না একে নিবা, আমি যখন কাজ করাবো আমার বাসায়, তখন আমি বললাম যে যেহেতু তোমার বাসায় কাজ করিয়েছে, তুমি একটু যদি নম্বরটা শেয়ার করো। তখন বলে যে নো 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 ডোন্ট গো উইথ হিম। এখন এটা জাস্ট বললাম আর কি। এখন দেখুন ওয়ার ইজ দ্য প্রবলেম স্টার্ট। দেখুন, ভ্যালু ফর মানি প্রত্যেকটা নাগরিকের অধিকার, যে আপনি যে টাকাটা খরচ করবেন সেই টাকার এগেনিস্টে আপনাকে ওই প্রোডাক্টটা পেতে হবে। দ্যাট ইজ ভ্যালু ফর মানি। আপনি আর আমাকে যদি জিজ্ঞাসা করেন হোয়াট ইজ বিজনেস, আপনি আমাকে 100 টাকা দিয়েছেন, আমি আপনাকে 150 টাকার সার্ভিস দেবো, দ্যাট ইজ বিজনেস। কারণ আপনি আপনার পরিচিত যত মানুষ আমার কাছে আসবেন, এটা হচ্ছে ব্যবসা। এখন কথা হচ্ছে যে আপনি যখন জানেন যে 45,000 টাকা, ধরে নিলাম যে বিল্ডারও ভালো, এখানে একটু করতেছে আপনার সাথে দাদা, কারণ আমি জানি না 45,000 টাকা, তখন আপনি কি করবেন? কারণ আমি তো মার্কেটের রেট আছে। দেখুন, আপনি মানুষ বলে যে ইউটিউব এবং গুগল একটা ইউনিভার্সিটিকে রিপ্লেস করে ফেলে। ইউ ক্যান মানে আপনার সরকারিভাবে আপনি জানতে পারবেন। মাঝে একটা স্ক্যাম আসছে যে 5টা যদি আপনি কোটেশন নেন, দেখুন 5টা কোটেশন নেন, একজন বলল আপনার লফট কনভার্সনে 60,000, একজন বলল 62,000, একজন বলল 70,000, আর একজন এসে বলল 45,000। ইউ নো 45,000 যে বলেছে, হি ডোন্ট নো দ্য জব। এখন 5টার মধ্যে 4জন যদি 60 থেকে 70,000-এর ভিতরে থাকে, আর একজন যদি আপনাকে বলে যে ভাই আমি 45,000 করে দিব, আপনি যদি ওইটাকেই চুজ করেন, ইউ আর প্ল্যানিং টু ফেল। যে নো অবলিগেশন করতে পাওয়া যায় নাকি? 100%। এখন কথা হচ্ছে যে আপনি ধরুন বাড়ির মালিকও ভালো, বিল্ডারও ভালো, দেন ওয়াই ডিসপিউট কাম?
আমি আপনাকে এক্সপিরিয়েন্স থেকে বলছি। ধরুন আপনার বাসায় 12 সপ্তাহে কাজ হবে, ধরুন আপনি একটা বেশ বড় 1 লাখ পাউন্ডের একটা কাজ করছেন, 100,000। এখন আপনি ভাবিকে নিয়ে 4 বার আসলেন, এসে বললেন যে এই জিনিসটা ইমপ্রুভ করো, দ্যাট কস্ট 2,000 পাউন্ড। আরেকটা জিনিস সেকেন্ড উইকে এসে বললেন যে আরও 2টা জিনিস ইমপ্রুভ করো, দ্যাট কস্ট অ্যানাদার 5,000 পাউন্ড। 3 নম্বর সপ্তাহে এসে বললেন আরও 2,000 পাউন্ড। 4 নম্বর যখন ফিনিশিং টাইমে এসে আরও বললেন আরও 3টা, তার মানে ওইটাও আরও 5,000 পাউন্ড। তার মানে কি আপনি 4 বার এসে 14,000 পাউন্ডের কাজ কিন্তু ইনক্রিজ করলেন। তার মানে কি তখন আপনি বিল্ডারদের সাথে যখন কথা বলি তখন তার মানে কি আপনি 100,000-এ শুরু করেছেন, আপনি কিন্তু ইনক্রিজ করেছেন 4 বার, তো এখন আপনার কিন্তু আরো 14,000। তার মানে কি আপনার এন্ড বিল হইল 1,14,000। দেন ইউ আর ব্লেমিং দ্য বিল্ডার। আরেকটা হচ্ছে যে বিল্ডার ধরেন আপনার 80,000 পাউন্ডে বা 60,000 পাউন্ডের কাজ করে আর আসতেছে না, এটা বিল্ডারের সমস্যা। আমরা আসলে যখন লম্বা টাইমের কোনো একটা কাজ চলতে থাকে তখন আমরা কিন্তু মানে উইক বাই উইক যাই, আমি বলি যে ওকে এই দরজাটা ভালো লাগছে না, চেঞ্জ ইট। প্রথমে দরজার দাম ছিল 180 টাকা, আমার কাছে পছন্দ হয়েছে 700 টাকার দরজা বা 780 টাকা। এই আমার বাসায় যদি 10টা দরজা থাকে, এই 600 পাউন্ড পার দরজায়, তার মানে একদিনে আমার একটা ডিসিশন কনস্ট্রাকশন বিল বাড়িয়ে দিল 6,000 পাউন্ড। তো এইভাবে যদি বাড়াতে ঠিকই পারে, কিন্তু এটা হলো প্রপার ওয়েতে যদি তারা এটা ডকুমেন্টেড করে ফেলে তাহলে তো তাহলে তো আর কোনো ডিসপিউট হবে না। আমি জানি যে 100,000 তো আপনিই পে করছেন, জি, তা আপনিই যদি 100,000 পে করেন, আপনার যদি এটা হচ্ছে বিল্ডারদের প্রবলেম, দে ডোন্ট ডু দ্য পেপার ওয়ার্ক। জি, মানে মুখে মুখে না করে একটা পেপার ওয়ার্কের এগ্রিমেন্টটা মিনিমাম একটা সাদা কাগজে লিখে নিলে তার অন্তত এটা পরবর্তীতে সে দেখাতে পারবে যেটা সে চেঞ্জ করেছে। যে এছাড়া আর কি করতে পারে, যে ডিসপিউট প্রপার কন্ট্রাক্ট করতে পারে, দুই পক্ষেরই ডিসপিউট আর কি। আমরা আরেকটা জিনিস আমরা করি যে দেখুন এখানে কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেটর পাওয়া যায়। আপনার কাজ আপনি আমাকে দিবেন, আরেকজনকে কিন্তু আপনি রাখতে পারেন, দে উইল অ্যাক্ট লাইক এ কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেটর। তার মানে কি আপনি আমাকে সঠিক পে করছেন কিনা আর আমি আপনার কাজটা সঠিক কোয়ালিটি করছি কিনা, দুইটাই কিন্তু আপনারই হবে। এখন কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেটর দে উইল চার্জ অ্যাবাউট 7 to 10%, তারা আপনার এটা। তো এখন আপনি দেখুন 1 লাখ পাউন্ড আপনি আমাকে দিলেন, কোনোই গ্যারান্টি নাই যে আমি আপনাকে ভালো কাজ দিব, অল অন ট্রাস্ট। আর যদি আপনি 1 লাখ পাউন্ডের সাথে আরো 10,000 পাউন্ড ধরেন খরচ করলেন, একটা গুড কোয়ালিটি বা ভালো আপনার ট্রাস্টেড রেপুটেশন আছে এমন একটা কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেটর কোম্পানিকে দিয়ে করালেন, তার মানে কি ভ্যালু ফর মানি। আপনি নিশ্চিত করলেন যে আপনার 1 লাখ পাউন্ডের কাজ আসলে হয়েছে, কোয়ালিটি ঠিক আছে। এখন ওই যে 10,000 পাউন্ড বা 7,000 পাউন্ড, ইফ ইউ থিঙ্ক দ্যাট ইজ এ ওয়েস্ট, দ্যাট ইজ দ্য প্রবলেম। তাহলে কি করতে হবে, আপনাকে কাজ রেখে এই 3 মাস 6 মাস দিনে একবার আসতে হবে, সপ্তাহে 2 বার আসতে হবে, ফিনিশিং কাজে 4 বার গিয়ে। সাধারণভাবে যদি চিন্তা করি, যদি কোনো রেসপন্সিবল যদি কোনো বিল্ডার অথবা কন্ট্রাক্টর হয় তাহলে হয়তো সে এটা মনে করবে যে একটা ওয়েস্ট, কিন্তু হয়তো যে মানে ইউ হ্যাভ টু হ্যাভ এ পিস লাইফ, এবং যদি মনে করেন যে কোয়ালিটি চেক করার জন্য একজন প্রফেশনাল আছে তাহলে ইট ইজ নট এ ওয়েস্ট, ইট ইজ আপনি সার্ভিস জন্য পয়সা দিচ্ছেন, এটাই বলছেন। জি 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 ধন্যবাদ। আমরা করি যে বারবার যেটা বলছিলাম যে আমাদের ইয়াং জেনারেশন যেন আমরা চিন্তা করছি এবং সেলফ বিল্ডের কথা চিন্তা করছি, যে এটা যে ধরেন ফ্রম নোওয়্যার, ঠিক আছে, ফ্রম নোওয়্যার কীভাবে সাইট তারা করতে পারে, দে ক্যান কনসিডার ফর, ধরেন একটা লং টার্ম চিন্তা করছি আমি একটা সাইট করবো, তারপরে ওটাকে আমি প্রফেশনাল আর্কিটেক্ট বা ডিজাইনার দিয়ে আমি প্ল্যানিং পারমিশন করে এই প্রসেসটা যদি আমি একটু সংক্ষেপে বলেন। দেখুন যে এলাকায় থাকে ওই এলাকায় যে স্টেট এজেন্ট থাকে বা ল্যান্ড, যারা শুধু ল্যান্ড, অনলাইনে আপনি অনেকগুলো প্ল্যাটফর্ম পাবেন যারা প্ল্যানিং পারমিশন ল্যান্ড সেল করে। হ্যাঁ, তো অ্যাডল্যান্ড নামে একটা কোম্পানি আছে, দে আর ভেরি বিগ, আপনার হ্যাঁ নিম্বাস ম্যাপ, তো আপনার এরা কিন্তু একটা অনলাইন প্ল্যাটফর্ম। তারপর আপনি যদি গুগলে লেখেন যে বাই প্লট উইথ দ্য প্ল্যানিং পারমিশন or land with the planning permission, you will get hundreds of them across the country. এখন কথা হচ্ছে যে ওইটাকে ক্রয় করলে আপনার রিস্ক হচ্ছে 0। কেন? কারণ অলরেডি প্ল্যানিং অ্যাপ্রুভ। কিন্তু কথা হচ্ছে যে আপনাকে অবশ্যই দেখতে হবে প্ল্যানিং অ্যাপ্রুভালের সাথে কন্ডিশনগুলো কি, ইজ দিস কন্ডিশন অ্যাচিভেবল। এখন কাউন্সিল পারমিশন দিল, এমন একটা কন্ডিশন দিল যেটা অনেক এক্সপেন্সিভ, তো সেই ক্ষেত্রে তো আপনি ইউ আর নট মেকিং মানি বা আপনার প্রফিটটা হয়তো হচ্ছে না, you cannot go on that plot.
এখন এই জন্য আমি মনে করি যে তাদের একটা প্রফেশনাল কোম্পানিকে হায়ার করা উচিত, যারা এই জিনিসগুলো যাচাই বাছাই করে দিবে, একটা সার্ভেয়ার কোম্পানি, নট এ বিল্ডার কোম্পানি, নট এ ইঞ্জিনিয়ারিং কোম্পানি, সার্ভেয়ার কোম্পানি, যারা এই প্রকল্পের যাচাই বাছাই করে তাদেরকে বলবে যে এই প্রকল্পে যেই কন্ডিশনগুলো আছে এবং এই জায়গায় বিল্ডিং বানানো সম্ভব। এইটুকু রিস্কটা আমি মনে করি প্রত্যেকেরই নেওয়া উচিত, এবং যদি তারা আসলে কোনো কিছু করতে চায়। জি, আপনি বললেন একটা কন্ডিশন থাকে, কন্ডিশনগুলো বোঝার জন্য একজন প্রফেশনাল নেওয়া দরকার, কিন্তু ধরেন যে হয়তোবা মোটামুটি বুঝে একটু জানা আছে, কিন্তু কন্ডিশনগুলো কি অ্যাভেলেবেল কিনা কোনো সময় কোনো যে? অবশ্যই এনি প্ল্যানিং পারমিশন যখনই অ্যাপ্রুভাল হবে, এগুলোর মধ্যে কিন্তু যদি কোনো কন্ডিশন থাকে কাউন্সিল ওই কন্ডিশনগুলো কিন্তু প্রকাশ করবে, এবং কাউন্সিলের ওয়েবসাইটে যদি যায়, কেউ যদি বলে যে ভাই এই ল্যান্ডের এগেনস্টে আমার কাছে প্ল্যানিং পারমিশন আছে, তাহলে কিন্তু এটা কাউন্সিলের ওয়েবসাইটে থাকতে হবে। কাউন্সিল পাবলিশ করে, ইট ইজ এ পাবলিক ইনফরমেশন। আপনি নিতে পারবেন কোন ডিজাইনটা জমা দিয়েছে, সেই ডিজাইনটা চেক করতে পারবেন, ডিজাইনের কোনো ভেরিয়েশন আছে কিনা সেটা চেক করতে পারবেন, অফিসার কি কমেন্ট করেছে সেটাও চেক করতে পারবেন, ইভেন বিল্ডিংয়ের এলিভেশনগুলো, বিল্ডিংটা বানানোর পরে আসলে দেখতে কেমন হবে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু কাউন্সিলে দিতে হয় প্ল্যানিং পারমিশনের জন্য, এবং এগুলো আপনারা চেক করতে পারবেন। জি, ধন্যবাদ। আমরা প্রায় শেষ পর্যায়ে যাওয়ার আগে, যে আমাদের মার্কেটে অনেক রকমের প্রপার্টি আছে, ধরেন নিউ বিল্ড আছে অথবা জাস্ট পাওয়ার জন্য শেয়ার ওনারশিপ বলে একটা আমরা মাঝে মাঝে শুনি, যে এই সম্বন্ধে যদি একটু ব্রিফলি যদি বলেন আর কি আমাদের অনুষ্ঠানে। দেখুন, শেয়ার ওনারশিপ একটা ওয়ান্ডারফুল আইটেম বা প্রোডাক্ট মার্কেটে আছে, যেটা হচ্ছে যে নিউ বিল্ড হাউস অথবা ফ্ল্যাটের ক্ষেত্রে আপনার যদি অ্যাফোর্ডেবিলিটি কাভার না করে, তাহলে ধরুন আপনি ইস্টামে বা আপনার ইলফুটে আপনি একটা 4 লাখ পাউন্ডের একটা ফ্ল্যাট ক্রয় করবেন, কিন্তু আপনি আসলে বেতন পান 25,000 পাউন্ড। তার মানে কি, আপনি 25,000 পাউন্ড বেতন দিয়ে 1,25,000 পাউন্ড বড় করতে পারবেন। তার মানেটা হচ্ছে যে আপনি ওই প্রপার্টির 25% মিনিমাম শেয়ার ক্রয় করতে পারবেন, অথবা 35% ডিপেন্ডিং অন ইউর অ্যাফোর্ডেবল ক্রাইটেরিয়া। তার মানে হচ্ছে যে আপনি ওই বিল্ডিংটা আপনার নামে হলো শেয়ার ওনারশিপ। শেয়ার ওনারশিপ আপনারা শব্দটা থেকেই বুঝতে পারছেন যে কারো একজনের সাথে আপনি শেয়ার, তার মানে এই না যে আপনার সাথে আরেকজন বসবাস করবে। এটা হাউজিং অ্যাসোসিয়েশন হতে পারে, একটা যেই আপনার অর্গানাইজেশন এটাকে বিল্ড করেছে তারা হতে পারে, কাউন্সিল হতে পারে। এখন আপনি যদি 25%-এর মালিক হন, কাউন্সিল বা অন্য যে অর্গানাইজেশন আছে তারা 75%-এর মালিক হবে। আপনি এই 25%-এর মর্গেজ পে করবেন, আর বাকি যে 75% আছে ওইটার জন্য একটা রেন্ট পে করবেন। বাড়িতে শুধু আপনিই থাকবেন, এবং এই শেয়ার ওনারশিপটা শুধু বসবাস করার জন্য, ভাড়া দেওয়ার জন্য না। জি, ধন্যবাদ। আজকে অনুষ্ঠানে আসার জন্য আপনার কাছে আমরা অনেক তথ্য পেয়েছি। পরবর্তীতে আবার দেখা হবে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবার বিভিন্ন বিষয়ে আপনার সাথে উপস্থিত, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে শেষ করছি।